আসসালামু আলাইকুম। ছাগল পালনে আপনি যত নিয়মই মানেন না কেন, যত রকম চেষ্টাই করেন না কেন, ছাগল পালনে যদি আপনি এই ৬ টি ভুল করেন, তাহলে আপনার ছাগল পালনের লস হবে একদম 100% নিশ্চিত। আসুন আজকের ভিডিওতে আমরা জানি যে কি ভুল করলে আপনার ছাগল পালনের ক্ষতির সম্মুখীন হতে পারেন। প্রথমেই যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে ছাগলের জন্য মাচা যদি না করেন। আপনি ছাগলের জন্য যতই পাকাপোক্ত দালান কোঠা তৈরি করেন না কেন, যদি আপনি মাচা না করেন তাহলে আপনার লস হবে নিশ্চিত। কেন লস হবে সেটা একটা বিষয়। প্রথমত হচ্ছে ছাগল ঠান্ডা একদমই সহ্য করতে পারে না এবং আমাদের যে মাটি বা আমাদের যে শান, ওরা যে কোনো প্রাণীর যদি সংস্পর্শে থাকে তাহলে তার দেহ থেকে তাপ টেনে নিয়ে যায়। তো ছাগল যদি সরাসরি কোনো পাকা মেঝেতে থাকে কিংবা সরাসরি মাটির উপরে থাকে তাহলে ওর শরীরের যে উত্তাপ সেটা সরাসরি মাটি টেনে নিয়ে যায়। সেক্ষেত্রে ও ঠান্ডা এবং পিপিআর জনিত নানান রকমের সমস্যার সম্মুখীন হয় এবং একসময় মারা যায়। আরেকটা বিষয় হচ্ছে সরাসরি ও যখন মেঝের উপরে থাকে তখন ও মলমূত্র ত্যাগ করে, সেগুলো একটা স্যাঁতসেঁতে পরিবেশ সৃষ্টি হয়ে যায় এবং সেগুলোর কারণেও নানান রকমের রোগবালাই সৃষ্টি হয় এবং ছাগল দিন শেষে অসুস্থ হয়ে যায় এবং আপনার খরচ বৃদ্ধি পায়, এমনকি মারাও যেতে পারে। আরেকটা যে ভুল করে থাকি সেটা হচ্ছে খুব সামান্য একটা ঔষধ যেটা হচ্ছে পিপিআর ভ্যাকসিন, 200 থেকে 250 টাকা মাত্র। সেই ভ্যাকসিনটা আমরা প্রয়োগ করি না এবং 200 থেকে 250 টাকা বাঁচাতে গিয়ে যেটা হয় ওই যে পিপিআর জনিত সমস্যায় কিন্তু ছাগলের বেশি হয়। যেমন এই সমস্যা যখনই আক্রান্ত হয় ছাগল, ওর যেহেতু টিকা নেই, রোগ প্রতিরোধ ক্ষমতা ওর তেমন একটা ভালো নেই, যার কারণে ও সেটা মোকাবেলা করতে পারে না। আপনার হয়তো কম মূল্যে তখন কসাইয়ের কাছে বিক্রি করতে হয় কিংবা ছাগল মারা যায়, আপনি তখন ক্ষতির সম্মুখীন হবেন। তৃতীয় আরেকটা যে আমরা ভুল করে থাকি সেটা হচ্ছে ছাগলকে আমরা দানাদার খাবার বেশি পরিমাণে দেই। আমরা ঘাসের যোগান তেমন একটা না করে দানাদার খাবারের উপরে বেশি জোর দেই, কিন্তু ছাগলের যে মেটাবলিজম সেখানে ও এত পরিমাণে দানাদার খাবার হজম করার ওর শক্তি নেই। ও হয়তো সামান্য পরিমাণে দানাদার খাবারের প্রয়োজন আছে কিংবা হজম করতে পারে, কিন্তু আমরা যখন ঘাসকে অ্যাভয়েড করে বেশি পরিমাণে দানাদার খাবার দিয়ে পালন করতে চাই তখন ও সেটা হজম করতে পারে না এবং ও পরিপাকতন্ত্রজনিত নানান ধরনের সমস্যায় ভোগে। আরেকটা যে ভুল করি সেটা হচ্ছে পশু চিকিৎসকের শরণাপন্ন না হওয়া। বছরে অন্তত একবার হলেও যাদের ছাগলের খামার আছে পশু চিকিৎসককে আমাদের খামারে আনতে হয়। সেক্ষেত্রে একটা পশু চিকিৎসকে আপনি যদি 400 বা 500 টাকা দেন তাহলেই সে খুশি, কিংবা 1000 টাকা, কিন্তু আপনার কিন্তু টাকা বেঁচে যাবে লক্ষ টাকা। কারণ হচ্ছে একজন পশু চিকিৎসক যখন আসবে অনেক সমস্যা থাকে যেগুলো আমাদের চোখে পড়ে না, কিন্তু পশু চিকিৎসকের চোখে পড়ে আমাদের ছাগলের কোনো রোগ থাকলে। এছাড়াও আমাদের খামার ব্যবস্থাপনায় কোনো ত্রুটি আছে কিনা সেটাও তার চোখে পড়বে, সে আপনাকে পরামর্শ দিতে পারবে, কিংবা আপনার ছাগলের অন্তর্নিহিত কোনো সমস্যা থাকলে তার ট্রিটমেন্ট পশু চিকিৎসা করে দিয়ে আপনার ছাগলকে সুস্থ করে দেবে। কিন্তু আমরা এই সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য আমাদের খামারে কখনোই একজন নিবন্ধিত পশু চিকিৎসকের ভিজিটে আনি না তাকে, আর যেটাও আমাদের খামারের লসের পিছনে অন্যতম একটা কারণ। আর অন্যতম আরেকটা আমরা ভুল করে থাকি সেটা হচ্ছে ছাগল পালনের পূর্বে আমরা ঘাসের যোগান করে থাকি না। আপনারা জানবেন যে গরুকে কিছুটা দানাদার খাবার দিয়ে পালন করা গেলেও ছাগলের 90%ই নির্ভর করে কাঁচা সবুজ ঘাসের উপরে। আমরা কোনো ধরনের পরিকল্পনা ছাড়া, অর্থাৎ আগে কোথাও ছাগলের জন্য প্রয়োজনীয় ঘাস রোপণ ছাড়া, এমনকি আমরা জানিও না ঘাস রোপণ করলেও কোন ধরনের কোন জাতীয় ঘাস রোপণ করতে হবে এবং সেগুলো ছাগল খেতে পছন্দ করে, সেগুলোর কোনো রকম প্রস্তুতি ছাড়া আমরা হুট করে ছাগল পালন শুরু করি এবং পরবর্তীতে যেটা দেখা যায় যে আমরা ছাগলের ঘাসের সংকুলন করতে পারি না, আর যার কারণে বেশি করে দানাদার খাবার দিতে হয়। দানাদার খাবার দিলে যেটা সমস্যা, প্রথম হচ্ছে এর মূল্য অধিক, এক্ষেত্রে আপনার লাভের একটা বড় অংশ ওই দানাদার খাবারে ব্যয় হয়ে যাবে। আর একটা বড় সমস্যা হচ্ছে ছাগলেরও এটা স্বাস্থ্যসম্মত না, ছাগলের প্রধান খাবারই হচ্ছে সবুজ ঘাস। তো এটা আমাদের একটা অন্যতমভাবে প্রস্তুতি রাখতে হবে। আমরা আরেকটা যে ভুল করে থাকি সেটা হচ্ছে ছাগলকে আমরা গাছের পাতা খাওয়াই, ধরেন মেহগিনি পাতা কিংবা অন্যান্য যে বড় ধরনের গাছ আছে কলা পাতা, এই সমস্ত গাছের পাতা আমরা খাওয়াই, কিন্তু আপনার কি একবার খেয়াল করেছেন ছাগল যখন পৃথিবীতে প্রথম বনে জঙ্গলে ঘুরে বেড়াতো তখন কি ওর পক্ষে ওই মেহগিনি গাছে উঠে কলা গাছে উঠে ওর পাতা খাওয়া কি সম্ভব ছিল? আমরা এখন কি করি, অধিকাংশ ক্ষেত্রেই সবুজ ঘাস
তেমন একটা না দিতে পারে, আমরা ওই সমস্ত গাছের পাতা দিয়ে থাকি। এবং আপনি যদি খেয়াল করেন মেহগিনি গাছের পাতা কৃমিনাশক হিসেবে ব্যবহার করা যায়। আর এটা একটা ঔষধি এক ধরনের পাতা। সেটাকে যদি আমরা ব্যাপক হারে ছাগলকে শুধুমাত্র খাওয়াই, তো সেটা ছাগলের জন্য হিতের চেয়ে বিপরীত হবে। এছাড়াও অন্যান্য যে গাছের পাতা এগুলো ওর জন্য প্রযোজ্য না, তাহলে ওর আয়ত্তের মধ্যেই থাকতো। যেহেতু ওর আয়ত্তের বাইরে, এর জন্য স্বাভাবিকভাবে বুঝতে হবে যেটা ওর জন্য প্রযোজ্য না। কিন্তু আমরা কি করি, একটু সহজ করতে গিয়ে হাতের নাগালে পেয়ে ওইগুলোকেই ছাগলকে বেশি বেশি সরবরাহ করে থাকি। এবং দিন শেষে যেটা হয়, ছাগল নানা রকম রোগে আক্রান্ত হয়, ওর বৃদ্ধি সঠিকভাবে হয় না। আমাদের একদিকে যেরকম বৃদ্ধি না হওয়ার কারণে লাভ কমে যায়, অন্যদিকে বিভিন্ন রোগাক্রান্ত হওয়ার কারণে আমাদের ব্যয় বাড়ে, ঔষধের ব্যয় বাড়ে, এবং কখনো কখনো মারা গেলে তো পুরোটাই লস। ছাগল পালনে আমরা মূল যে বিষয়টা ভুল করে থাকি সেটা হচ্ছে জাত নির্বাচন। আমাদের প্রথমেই ছাগলের খামার করার পূর্বে বিবেচনা করতে হবে যে আমাদের অঞ্চল কেমন, আমাদের অঞ্চলের পরিবেশ কেমন, আমাদের অঞ্চলের বাজারে কোন জাতীয় ছাগলের চাহিদা বেশি, মানুষের অর্থনৈতিক অবস্থা কেমন, এর সার্বিক বিবেচনা করে আমাদের ছাগলের জাত নির্বাচন করে তারপর লালন পালন করা হচ্ছে। আমাদের প্রথমেই যদি এমনটা হয় যে আপনার অঞ্চলে প্রচুর সবুজ গাছ আছে, প্লাস একটু পানি হয়, বৃষ্টি হয়, এবং আপনার অঞ্চলটা গ্রাম, তখন আপনাকে নির্বাচন করতে হবে আমাদের যে ব্ল্যাক বেঙ্গল ছাগল আছে সেটি। কারণ হচ্ছে গ্রামে অত বেশি টাকা দিয়ে ছাগল ক্রয় করবে না। যেমন যমুনাপাড়ি কিংবা আরও যে তোতাপুরি ছাগল আছে সেগুলোর অনেক দাম, সেগুলো প্রথমত গ্রামের মানুষ এই দামে কিনবে না, বেশি দামে। তো আবার দ্বিতীয়ত হচ্ছে যেহেতু এখানে বৃষ্টি হয়, স্যাঁতস্যাঁতে পরিবেশ থাকে, কিংবা ফসল এই জমি টমি হয়, তো আপনাকে ছাগল যে ছাগলই আপনি পালন করেন না কেন ওর একটু লড়াই সংগ্রাম করতে হবে। সেই দিক বিবেচনা করেও আমাদের যে ব্ল্যাক বেঙ্গল ছাগল, ওর এই লড়াই করার ক্ষমতাটা বেশি, এবং আমাদের গ্রামীণ পরিবেশে ওর বড় হওয়ার যে সক্ষমতা সেটা একটু বেশি। তো যারা গ্রামীণ পরিবেশে খামার করবেন তাদের অবশ্যই ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করা ভালো হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার খামার যদি একটু শহরের হয় বা উপশহরে হয়, সেক্ষেত্রে আপনি উন্নত জাত যেমন যমুনাপাড়ি কিংবা তোতাপুরি এই জাতের ছাগল পালন করতে পারেন। খামারটা হয় শহর কিংবা উপশহরে, সেক্ষেত্রে আপনি রামের ক্রস, যমুনাপাড়ি, তোতাপুরি বা আরও উন্নত বেশ কিছু জাত আছে সেগুলো পালন করতে পারেন। কারণ শহরে মানুষ একটু বেশি অ্যামাউন্ট দিয়ে হলেও একটা ছাগল কিনতে তারা প্রস্তুত থাকে। এছাড়াও আপনি যদি আইটি সেক্টরে বেশ ভালো দক্ষ হন, আর আপনি যদি মার্কেটিং একটু পটু হন, সেক্ষেত্রে আপনি উন্নত জাতের ছাগল পালন করতে পারেন। কারণ আপনি যদি অনলাইনে মার্কেটিংয়ের মাধ্যমে আপনার উন্নত জাতের ছাগলের বাচ্চা বিক্রি করতে পারেন, সেক্ষেত্রে আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন। তো জাত নির্বাচন কিন্তু অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আশা করি যে পরামর্শগুলো দিলাম, এই পরামর্শগুলো যদি আপনি একটু অনুসরণ করেন, আপনার লস হওয়ার তেমন কোনো সম্ভাবনাই থাকবে না। আর আপনি যদি এই ভুলগুলো করে থাকেন, তাহলে আপনার মনে রাখতে হবে লস না হলেও আপনার লাভের অংশ কিন্তু অনেকটা কমে যেতে পারে। সেক্ষেত্রে একটু সচেতন থাকবেন, আর একটু টাকা খরচ করে হলেও ডাক্তারের পরামর্শ নেবেন, এবং আপনার খামারকে রাখবেন সুস্থ ও নিরাপদ। আশা করি আজকের ভিডিওটি সবার ভালো লাগবে। আর কোনো প্রশ্ন থাকলে তা মন্তব্য করে জানান, আর বিএসএল এগ্রোর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।